স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছে পুরো খবরে। ময়মনসিংহের ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দুপুরে উদ্বোধন করবেন নজরুল জয়ন্তীর উৎসব। প্রধানমন্ত্রীর সফর ঘিরে ত্রিশালে উৎসবের আমেজ। কবি স্মৃতি বিজড়িত দরিরামপুর হাইস্কুল ঘিরে চলছে জাতীয়ভাবে নজরুল জয়ন্তী উদযাপনের প্রস্তুতি। জোরদার করা হয়েছে নিরাপত্তা। ত্রিশালে পৌঁছে 1979 সালে বাবা জিয়াউর রহমানের খনন করা ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেলে বক্তব্য রাখবেন তিনি। কিছু রাজনৈতিক দল শিশু রামিসা হত্যার বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি। শিশু রামিসার বিচার এখন সময়ের ব্যাপার বলেও মন্তব্য করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় নদী দিবসের এক আলোচনা সভায় এসব কথা বলেন পানি সম্পদ মন্ত্রী। এ সময় তিস্তা মহাপরিকল্পনা কোন প্রক্রিয়ায় করা হবে সে বিষয়ে বিশেষজ্ঞ মতামত নিয়ে সরকার কাজ করবে বলে জানান মন্ত্রী। দেশের স্বার্থে পদ্মা ব্যারেজ হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন 7 কোটি মানুষ মরুভূমিতে পড়ে আছে। পদ্মা ব্যারেজের বিষয়ে হিসাব নিকাশ চলছে। জনসম্পৃক্ত নদী ব্যবস্থাপনা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে নোঙর ট্রাস্ট নামের একটি সংগঠন। 24 ঘন্টার ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় গেলেন, তার মায়ের সাথে কথা বললেন, পিতার সাথে কথা বললেন, পরিবারের সাথে কথা বলেন, আশ্বস্ত করলেন। বিচারটা শুধু এখন সময়ের ব্যাপার মাত্র। সেই প্রক্রিয়া থেকে বাধাগ্রস্ত করার জন্য যে রাজনৈতিক দলগুলা আজকে কথা বলছেন, এখানেও আমাদেরকে চিন্তা করতে হবে তারা কি সহায়তা করছেন না বাধা দিচ্ছেন। রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখী মানুষ। ঈদের এখনও 5 দিন বাকি থাকলেও পরিবার পরিজনের সঙ্গে উৎসব করতে আগেভাগেই ঢাকা ছাড়ছেন অনেকেই। বাস টার্মিনালে খুব একটা বাড়েনি যাত্রীর চাপ। কমলাপুর রেল স্টেশনেও বেড়েছে যাত্রীদের ভিড়। ভোগান্তি না থাকায় অনেকটা স্বস্তিতেই বাড়ি যাচ্ছেন। স্বজনদের সাথে ঈদুল আজহা উদযাপনে রাজধানী ছাড়ছেন নগরবাসী। শনিবার সকালে ঘরমুখী মানুষের ভিড় দেখা গেছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। নিজের ছুটি না পেলেও অনেকেই পরিবারকে আগেই বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। ট্রেনের সার্বিক ব্যবস্থাপনায় খুশি যাত্রীরা। টিকেটের ব্যাপারটা একটু জোরদার দেওয়া উচিত। আর পরিবর্তন তেমন আমি দেখতেছি, আর সবকিছু ঠিকঠাক আছে বর্তমানে আমার দৃষ্টিকোণ থেকে। ভালোই লাগতেছে, ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছি, সব মিলিয়ে ভালোই চলতেছে। কষ্ট হইলেও ঈদ তো আনন্দ, পরিবারের সাথে ঈদ কাটানোই আলাদা আনন্দ। কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করে সচিব বলেন, ছাদের যাত্রী ওঠা ও বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। চেষ্টা করব যেন ছাদে না উঠতে পারে। তবে আপনারা জানেন যে উত্তরবঙ্গগামী যে সমস্ত ট্রেনগুলো আছে সেগুলোতে আসলে ছাদে ওঠার একটু টেন্ডেন্সি আমরা অন্যবার আমাদের অভিজ্ঞতা থেকে লক্ষ্য করেছি। এদিকে বাস টার্মিনালগুলোতে এখনো বাড়েনি যাত্রীদের চাপ। তবে পোশাক কারখানার ছুটি হলে যাত্রী বাড়ার আশা করছেন তারা। 20 তারিখের পরে আমরা যাত্রী পাবো, এখনো আমাদের যাত্রী আসে নাই। ইনশাল্লাহ দেখা যাবে আরো শনি রবিবার থেকে আমরা ইনশাল্লাহ যাত্রী পাবো। আগের মতোই আছে, সীমিত ভাড়া। আগে যে ভাড়া ছিল রেগুলার ভাড়া, এই রেগুলার ভাড়াই আছে। গরমের ভিতর তো বোঝেন যে অবস্থাটা খুবই খারাপ লাগতেছে বর্তমানে। তারপরে ঈদের সময় যে বাসায় যেতে পারতেছে আমরা, এর জন্য আসলে মানসিকভাবে খুবই আনন্দিত। সড়ক মহাসড়কে যানজট নিরসনে কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাড়ি ফেরা নিয়ে আরও জানাতে ঢাকা ও গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজধানীর মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, মহাখালী থেকে কতটা স্বস্তিতে মানুষ যাত্রা করতে পারছে? যাত্রীদের অনুপাতে বাস সংখ্যা পর্যাপ্ত রয়েছে কিনা? কোনো ভোগান্তি কি আছে? আমরা আসলে এখন আছি মহাখালী রেল গেট যে মোড়টি, সেই মোড়টিতে। এখানে পুলিশের একটি বিশেষ অভিযানই বলতে পারি, ট্রাফিক পুলিশের একটি বিশেষ অভিযান চলছে। সেই অভিযানটি হচ্ছে যে মহাখালী বাস টার্মিনাল থেকে যে গাড়িগুলো ময়মনসিংহ শেরপুরের উদ্দেশ্যে চলে যায়, সেই গাড়িগুলোতে বাস টার্মিনাল থেকে মহাখালী পর্যন্ত এই অংশটিতে যাত্রী ওঠানামা যারা করছেন, অর্থাৎ টার্মিনালের বাইরে এসে রাস্তা থেকে যারা যাত্রী ওঠানামা করছেন,
তাদের বিরুদ্ধে মামলা চলছে। এইখানে উপস্থিত ছিলেন এডিশনাল কমিশনার ট্রাফিক, উনি আমাদের আনিসুর রহমান, উনি আমাদের জানিয়েছেন যে এআই প্রযুক্তির বাইরেও ট্রাফিক পুলিশ সদস্যরা ভিডিও মামলা দিচ্ছেন। অর্থাৎ এই যে গাড়িগুলো যাত্রী নিচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে যাত্রী নিচ্ছে, তাদের ভিডিও করে রাখছেন ট্রাফিক সার্জেন্টরা, এবং যে যাত্রীরা আছে তাদেরকে মহাখালী বাস টার্মিনালে যেতে বলছেন, কিন্তু যেই গাড়িগুলো এই যাত্রী উঠছে রাস্তার উপরে সেই গাড়িগুলোতে ভিডিও মামলা চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে একজন ট্রাফিক সার্জেন্ট এখনই মামলা নিচ্ছে, অর্থাৎ ভিডিও করছেন, ওই ভিডিও থেকেই মামলা হবে। অর্থাৎ আমরা একটু আগে, অর্থাৎ 1:45 পর্যন্ত খবর নিয়েছি, সকাল থেকে এখানে প্রায় অর্ধশত ভিডিও মামলা করা হচ্ছে। এই ভিডিও মামলার সুবিধাটা হচ্ছে যে রাস্তায় দাঁড়িয়ে যখন মামলা করতে হয় তখন গাড়ি আটকানোর একটা বিষয় থাকে, কিন্তু যখন এই ভিডিও মামলাটি হয় সেটি পরবর্তীতে যে গ্রাহক আছেন সেই গ্রাহকের বাসায় অটোমেটিক পৌঁছে যাবে। তো এইখানে যে বিষয়টি চলছে, অর্থাৎ মহাখালী বাস টার্মিনাল থেকে যারা গাড়ি ছেড়ে এসে রাস্তায় যাত্রী উঠাচ্ছেন, এখন আমরা দেখতে পাচ্ছি যে আরবান পরিবহনের একটি গাড়ি আপনি দেখতে পাচ্ছেন, সেই গাড়িটির যে সুপারভাইজার কিন্তু রাস্তায় দাঁড়িয়ে যাত্রী উঠাচ্ছেন এবং এই যে ডাকছেন, এইটি আবার ভিডিও করে রাখছেন। আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক সার্জেন্ট ফরহাদ ভিডিও করে রাখছেন। এই গাড়ির বিরুদ্ধে আসলে একটি ট্রাফিক আইন অনুযায়ী একটি মামলা হবে। এই ঘটনাগুলো আসলে চলছে। এখানকার সিনিয়র যে অফিসার ছিলেন এডিশনাল কমিশনার ট্রাফিক, উনি অবশ্য এখন উত্তরার দিকে গিয়েছেন। উনি আমাদের এখানে বলে গেছেন যে এই মামলাগুলো চলমান থাকবে অন্তত ঈদের আগের দিন পর্যন্ত, এবং ঈদের আগের দিন পর্যন্ত ওনারা এখানে দেখে পরবর্তীতে আরো বৃহত্তরভাবে করা যায় কিনা সেটি জানানো হবে। আপনি শুনতে পাচ্ছেন যে এই ট্রাফিক পুলিশ বক্স থেকে মাইকে বলা হচ্ছে যারা এখানে আছেন তারা যেন, যারা যাত্রীরা আছেন তারা যেন এখানে না দাঁড়ান, তারা যেন ট্রাফিক সিগন্যালে অর্থাৎ মহাখালী বাস টার্মিনালে চলে যান, সেই কথাগুলো বলা হচ্ছে মাইকে। কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে এটা অনেক দিনের চর্চা, সেজন্য যাত্রীরা এখান থেকে উঠতে চাচ্ছে। আরাফাত, আপনি থাকবেন আমাদের সাথে, আমরা একটু গাজীপুরের পরিস্থিতি জানবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। গাজীপুরের মহাসড়কের চিত্রটি একটু জানাবেন, সেখানে কোনো যানজট রয়েছে কিনা, যাত্রী চাপ এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন? দেখুন, ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ দুটি মহাসড়ক দিয়ে কিন্তু ঈদের যে ধর্মুখ মানুষ তারা প্রতি বছরই যায়, এবারও কিন্তু ব্যতিক্রম নয়। অনেকেই ভিড় এড়াতে বা ভোগান্তি এড়াতে তাদের স্ত্রী পরিজনকে আগেই বাড়িয়ে পাঠিয়ে দিচ্ছেন, এবং সেই জন্য মানুষের ভিড় কিন্তু ইতিমধ্যে বাড়তে শুরু করেছে এবং গাড়ির চাপও রয়েছে মহাসড়কে। যদিও যে চিরচেনা যানজট সেটি নেই, অনেকটা স্বস্তি নিয়েই কিন্তু মানুষ ঈদের তাদের বাস, ট্রাক সব বিভিন্ন যানবাহন করে কিন্তু মানুষ যাচ্ছেন, এবং তাদের মধ্যে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ভোগান্তির চিত্র দেখতে পাইনি। আমরা হাইওয়ে পুলিশের সঙ্গে এবং গাজীপুর মেট্রোপলিটনের ট্রাফিক বিভাগের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটি জানিয়েছেন যে এবার ঈদে মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করার জন্য তাদের আলাদা প্রস্তুতি রয়েছে, এবং বাড়তি পুলিশ সদস্য ইতিমধ্যেই মোতায়েন হয়েছে। তারা বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছেন, এবং ট্রাফিক বিভাগে বলছেন যে আজকে বিকেলের দিকে একটু চাপ বাড়তে পারে, এবং আগামী যে সোমবার থেকে যে ঈদের ছুটি শুরু হবে সেই সময় থেকে কিন্তু এই চাপ আরও বাড়তে পারে, এবং সেই লক্ষ্যে তাদের বাড়তি প্রস্তুতি রয়েছে, আগাম প্রস্তুতি রয়েছে। এবং এখানে শিল্প পুলিশ যেটি বলছেন যে এখানে যে কারখানাগুলো রয়েছে প্রায় 3000-এর বেশি তৈরি পোশাক কারখানা, সেই কারখানাগুলো ধাপে ধাপে এবারও ছুটি হবে, এবং 26 তারিখ পর্যন্ত এই কারখানাগুলো ছুটি হবে, এবং সেই লক্ষ্যে তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। এবং তারা বলছেন যে কারখানাগুলো ধাপে ধাপে ছুটি হওয়ায় সাধারণত যে যানজটটি হয় আশঙ্কা থাকে সেটি আবার হবে না, অনেকটা স্বস্তি নিয়েই মানুষ ঘরে ফিরতে পারবে, সেই লক্ষ্যে তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে পুলিশ সদস্যরা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল গাজীপুরের সড়ক পরিস্থিতির সর্বশেষ। মহাখালী এবং গাজীপুর থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে কোচ মেরামতের কাজ। ঈদুল আজহায় রেলযাত্রীর চাপ সামলাতেই এবারও 127টি লক্কর ঝক্কর কোচ মেরামত করে চলাচলের উপযোগী করা হচ্ছে। এর মধ্যে প্রস্তুত হওয়া 103টি কোচ চলে গেছে পাকশী ও লালমনিরহাটে। বাকিগুলো যথাসময়ে জুড়ে দেওয়া হবে বিভিন্ন আন্তনগর ট্রেন বহরে।
প্রতি বছরই ঈদযাত্রায় কয়েক লাখ মানুষ দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়। তাই সর্বোচ্চ যাত্রী সেবা নিশ্চিতে প্রয়োজন হয় অতিরিক্ত রেলকোচের। আর এই বাড়তি বগির যোগান দিতে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে কোচ মেরামতের কাজ। শুধু শ্রমিকরাই নন, কারখানার ২৬টি শপের কর্মচারী কর্মকর্তাও নির্ধারিত ৮ ঘন্টা কাজের পরেও অতিরিক্ত কাজ করছেন। ধরেন ২০ হতে ৩০টা গাড়ি দেওয়া হয়, ঈদের সময় ১০০+ গাড়ি টার্গেট দেওয়া হয়েছে। আমাদেরকে অনেক পরিশ্রম করে আর কি আমাদের ৮ টনটা পূরণ করা লাগতেছে। আরটু যদি আমাদের লোকবল থাকতো তাইলে পরে আমাদের শ্রমটা আর কি কম হইতো। কাজের চাপ বেশ বেড়ে গিয়েছে, এমনকি আমরা শুক্রবারে আমাদের হলিডে কাজ করা হয় এবং পার্মানেন্ট যারা স্টাফ রয়েছে তাদের ওভারটাইম চলতেছে। এরই মধ্যে এখানে প্রস্তুত হওয়া ১০৩টি কোচ চলে গেছে পাকশী ও লালমনিরহাট রেলওয়ে বিভাগের কাছে। বাকি কোচগুলো যথাসময়ে হস্তান্তরের আশা কর্তৃপক্ষের। ৩খানা কোচ আউটরান হয়েছে, আগামী ৯ কর্মদিবস রয়েছে। এই ৯ কর্মদিবসে বাকি কোচগুলো প্রায় ২৪টি কোচ এটি আউটরান দিতে আমরা সক্ষম হব ইনশাল্লাহ। আমাদের স্পেয়ার পার্টসের অনেক ঘাটতি আছে। স্পেয়ার পার্টসের কিছু স্পেয়ার পার্টস বিদেশ নির্ভর স্পেয়ার পার্টস রয়েছে। সেই স্পেয়ার পার্টসের ঘাটতি কাটিয়ে আমাদের এই সক্ষমতা অর্জন আমাদের জন্য আসলেই দুরূহ। কিন্তু আমরা নিজেরাও ওই মাইন্ডসেটে চলে আসছি যে ঈদে আমাদের বাড়তি কোচ দিতে হবে, ঈদে এক্সট্রা লেবার দিতে হবে। আমরা অতিরিক্ত ওভারটাইম করাচ্ছি। আমরা শুক্রবার যে হলিডে আছে এই বন্ধের দিনগুলো আমাদের কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, অর্থ বরাদ্দ জনবল নিয়োগ দেওয়া হলে রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা বাড়বে। একই সঙ্গে উন্নত হবে রেল যোগাযোগ ব্যবস্থাও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিটিএমের সদস্য কারখানাগুলোকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করা হবে, যেন শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তির সরবরাহ নিশ্চিত করা যায়। শনিবার রাজধানীর ফার্মগেটে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি বলেন, আগামীতে সরকারের মালিকানায় কোনো টেক্সটাইল মিল পরিচালিত হবে না। অনুষ্ঠানে টেক্সটাইল শিল্পে নতুন ইঞ্জিনিয়ারদের বেতন কাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষার্থীরা। বলেন, তুলনামূলক কম বেতনের কারণে আগ্রহ কমছে। তবে অভিযোগ অস্বীকার করে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, সরকারি মিলের কারণে বদনাম হচ্ছে বেসরকারি মিলগুলোর। উচ্চ মানসম্পন্ন পণ্য রপ্তানি বাড়াতে উন্নত প্রযুক্তি আমদানির পাশাপাশি উৎপাদন ব্যয় কমাতে উদ্যোগী হতে হবে সরকারকে। টেকসই কর্মসংস্থান নিশ্চিতে শিল্প কারখানার সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী। ৪-৫টা সক্ষম মিলকে আমি এক একটা কলেজের সাথে যুক্ত করে দিতে চাই। তাহলে ওইখানে শিক্ষকের অভাব হবে না, টেকনোলজি আপগ্রেডেশনের অভাব হবে না, আর সেইখান থেকে আমরা আমাদের এডুকেশনের কোয়ালিটি এই কোয়ালিটি এবং এটার অ্যাকাউন্টেবিলিটিটা এনশিওর করার জন্য অনেকগুলি মডার্ন পদ্ধতি আছে। এবার কোরবানির পশুর হাটের খবর। কাল থেকে আনুষ্ঠানিক পশু বিক্রি শুরু হচ্ছে রাজধানীর হাটগুলোতে। এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে 23টি হাটে এসেছে পর্যাপ্ত কোরবানির পশু। বরাবরের মতো এবারও দেশি গরুর চাহিদা বেশি, তবে দাম বেশি অভিযোগ ক্রেতাদের। নিরাপত্তায় হাটে মোতায়েন থাকছে ওয়াচ টাওয়ার সহ নানা ব্যবস্থা। ২৮ মে পবিত্র ঈদুল আজহা। সিটি কর্পোরেশনের শর্ত 5 দিন বিক্রি হবে কোরবানির পশু। সেই অনুযায়ী আনুষ্ঠানিক বেচাকেনা শুরু রোববার। এরই মধ্যে প্রতিটি হাটে এসেছে পর্যাপ্ত পশু। ঢাকা উত্তরে 12টি এবং দক্ষিণে পশুর হাট 11টি। হাট ঘুরে দেখা গেল ক্রেতা বেশি ছোট ও মাঝারি গরুর। গরু আনছি আমি 14টা, একটা বেচেছি, ওর গরুটা বেচেছি 2,22,000। এখন তো দাম দর করছে না, মানে সবাই দেখতেছে, এখন তো কেনা বেচা হবে না, কারণ ঢাকার মানুষের এখন কিনে নিয়ে রাখার মতো জায়গা নাই, তারা কিনবে 2-1 দিন আগে। রাজধানীর হাটগুলোতে দেশি গরুই বেশি। গত বছরের চেয়ে এবার কোরবানির পশুর দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। ব্যবসায়ীদের দাবি, গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় পশুর দামও কিছুটা বেড়েছে। এখন অনেক প্রাইস বেশি। হ্যাঁ, আমার মনে হয় ওরা এখন নর্মালি দাম চাচ্ছে, ওরা বিক্রি করার খেয়ালে এখনো কোনো দাম চাচ্ছে না। মনে হয় লাস্টে 4-5 দিনের মধ্যে ইনশাল্লাহ একটা রিজনেবল রেটের মধ্যে হবে। 2-1 জন আসে দাম বলে, ওরকম হয় না, তাই বিক্রি হইতেছে না। এবারে একটু অন্যবার তুলনায় একটু বেশি, এটাই আর কি। এখন তো মাত্র প্রথম
শুরু হয়েছে তো হয়তো পরবর্তীতে দাম ফলো করতে পারে, এটা বলা যাচ্ছে না। ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় হাটে মোতায়েন থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আছে ওয়াচ টাওয়ার সহ নানা ব্যবস্থা। এই দূর দূরান্ত থেকে অসহায় মানুষ তার ঢাকাতে আসছে, তার একটা খামারের গরু নিয়ে আসছে দীর্ঘদিন লালন করা, তারা গরুকে সন্তানের চেয়ে বেশি ভালোবাসে। সে গরুটা কষ্টে থাক বা সে নিজে কষ্টে থাক, আমরা এটা কোনোভাবেই চাই না। আমরা চেষ্টা করতেছি প্রকৃতি যতই আপনার বিপরীতে যাক, আমরা যতটা সাধ্য চেষ্টা করব ব্যাপারী এবং গরুকে যাতে স্বাচ্ছন্দ্যে রাখা যায়। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর দেশে কোরবানির পশুর সম্ভাব্য চাহিদা প্রায় 1,01,06,000, আর গবাদি পশু প্রস্তুত রয়েছে 1,23,33,000। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দর কষাকষি ও বেচাকেনায় জমে উঠেছে কোরবানির পশুর হাট, তবে সময় থাকায় দাম ছাড়ছে না বিক্রেতারা। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, রোগাক্রান্ত কোনো প্রাণীকে হাটে রাখা হবে না। ক্রেতা বিক্রেতাদের ভিড়ে জমজমাট কোরবানির গরুর হাট। প্রত্যন্ত অঞ্চল থেকে পশু আসছে হাটগুলোতে। শেরপুর জেলায় এবছর 26টি কোরবানির হাটে পশু কেনা বেচা হচ্ছে। জমে উঠতে শুরু করেছে এসব হাট। চলছে দর কষাকষি ও বেচাকেনা, তবে সময় থাকায় দাম ছাড়ছেন না বিক্রেতারা। খাদ্য দাম হলো বেশি, বাজারে দেখি গরুর দাম একবারে নামতি। আমরা যা দাম চাইতেছি আগে তুলনামূলক দাম একটু কম, আর কি গরুর দাম বেশি না। গোপালগঞ্জে এবছর স্থায়ী অস্থায়ী মিলে 15টি হাট বসলেও ক্রেতা কম। বড় গরুর চেয়ে ছোট গরুই খুঁজছেন ক্রেতারা। জেলায় প্রায় 36,000 পশুর চাহিদা রয়েছে, তবে সব মিলিয়ে কোরবানির জন্য প্রায় 41,000 পশু প্রস্তুত করা হয়েছে। দাম দর হচ্ছে কম বেশি, সব দাম তো আর বলা যায় না। 60, 70, 75 দাম হচ্ছে। আমরা প্রতি বছরই গরু নিয়ে আসি, একটা দুইটা করে নিয়ে আসি। বরিশাল বিভাগে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে 4 লাখ পশু। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, রোগাক্রান্ত কোনো প্রাণীকে হাটে রাখা হবে না। আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। গবাদি পশু ক্রয়ের ক্ষেত্রে বয়স নির্ধারণ বা গর্ভাবস্থা পরীক্ষা করা, এই সব কিছু মিলিয়ে ক্রেতা বিক্রেতা চাহিদা মতে আমরা এই প্রাণী সম্পদ যত রকম সেবা দেওয়া দরকার সেটা আমরা নিশ্চিত করব স্থায়ী এবং অস্থায়ী হাটগুলোতে। ব্রাহ্মণবাড়িয়ায় এখনও কোরবানি উপলক্ষে হাট শুরু হয়নি, তবে সাপ্তাহিক হাটে গরু নিয়ে আসছেন পাইকার ও খামারিরা। জেলায় পশু কেনা বেচা হবে শতাধিক হাটে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানির পশুর হাট নিয়ে জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, টাঙ্গাইলে কতগুলি পশুর হাট রয়েছে, সেখানকার পরিস্থিতি জানাবেন। আজকে কেমন বেচাকেনা হচ্ছে? দাম নিয়ে কোনো অভিযোগ কি আছে? আসলে জেলায় বিভিন্ন জায়গাতে নিয়মিত পশুর হাট রয়েছে, এর বাইরেও বেশ কিছু ঈদ উপলক্ষে আলাদা কিছু হাট দেওয়া হচ্ছে উপজেলা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে। এখন আমি দাঁড়িয়ে আছি টাঙ্গাইল সদর উপজেলার থেকে ঠিক 10 থেকে 12 কিলোমিটার দূরে একটি জায়গাতে, যেখানে হাট শুরু হয়েছে 12টা থেকে এখন বাজে 2টা। প্রচুর পশুর আমদানি হয়েছে এখানে। আমরা বিপুল সংখ্যক গরু দেখছি, ছাগল দেখছি, ভেড়া দেখছি, ক্রেতাও এসেছে, কিন্তু যে পরিমাণ ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি রয়েছে বিক্রি কিন্তু সেই পর্যন্ত হয়নি। আমি 20 থেকে 25 মিনিট আগে এই হাটের যারা ইজারাদার রয়েছে তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, আজকে তখন পর্যন্ত 50 থেকে 55টি পশু বিক্রি হয়েছে, গরু বিক্রি হয়েছে, ছাগলের ইজারাটি আর এক জায়গায় রয়েছে। তো যে পরিমাণ লোক সমাগম হচ্ছে অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা কোরবানি পশুর জন্য, সেই পরিমাণ কিন্তু বিক্রি হয়। তো আমরা ক্রেতা এবং বিক্রেতা দুই গ্রুপের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, বিক্রেতারা বলছে যে মানুষ আসছে এবং তাদের পছন্দ মতো পশু দেখছে, কিন্তু এখন পর্যন্ত যেহেতু ঈদের আরও বেশ কয়েকদিন বাকি আছে যে কারণে পশু খুব বেশি কিনছে না। ক্রেতারা যেটা বলছে যে তুলনামূলকভাবে গত বছরের চেয়ে এই বছরে দাম কিছুটা বেশি, এবং এই বেশিটা কোন পর্যায়ে থাকবে সেটা বোঝার জন্য তারা এখনও নিচ্ছে না। তারা আর একটু দেখে শুনে পশু ক্রয় করতে চাচ্ছে। খামারিরা যেটা বলছে, যারা প্রান্তিক পর্যায়ে, আমি যেখানে আছি এটা ঠিক যমুনা নদীর ঠিক পাশেই অবস্থিত। বিভিন্ন চরাঞ্চলে এই চরাঞ্চলের মানুষ এই গবাদি পশুগুলি লালন পালন করে এবং তারা এই উৎসবকে কেন্দ্রে অধিকাংশ খামারি এই পশুগুলো পালন করে। তো তারা যেটা বলছে যে দাম, তারা যে পরিমাণ চাহিদা আশা করছে কাঙ্ক্ষিত দামে বিক্রি হচ্ছে না, যে কারণে তারাও অপেক্ষা করছে কাঙ্ক্ষিত দামে পশু বিক্রি করার জন্য। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইল থেকে পশুর বাজারের সর্বশেষ।
টাঙ্গাইল থেকে জানাচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। পার্শ্ববর্তী দেশ থেকে যাতে গরু না আসে সে বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে সরকার, জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বলেন, স্থানীয় খামারিদের ন্যায্য মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার। শনিবার সকালে গাবতলীতে কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, এবার কোরবানিতে 1,01,00,000 পশুর চাহিদার বিপরীতে 1,23,00,000 পশু মজুদ আছে, যা চাহিদার থেকে 22 লাখ বেশি। তাই বর্ডার হয়ে কোনো গরু আসার প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি। এ সময় তিনি ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থে পর্যাপ্ত সুযোগ সুবিধা রাখার কথাও জানান। এ সময় জাল টাকা শনাক্ত ও প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। আমাদের কিন্তু এবার মজুদ পর্যাপ্ত পরিমাণে রয়েছে। ইতিমধ্যেই আমরা মন্ত্রণালয় থেকে আপনাদেরকে ব্রিফ করেছিলাম 1,23,00,000 গবাদি পশু আমাদের রয়েছে কুরবানির জন্য। অন্য কোনো জায়গা থেকে বা অন্য কোনো পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার কোনো প্রয়োজন আমাদের নেই। ময়মনসিংহে প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সম্মুখ সমরের মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যুগোত্তরসূরি, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, যাকে মাদার অফ ডেমোক্রেসি বলা হয়, জননেত্রী দেশনেত্রী 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরহুমা বেগম খালেদা জিয়ার যুগোত্তরসূরি, আজকের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয় আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আমরা সকলেই তাকে কোরবানির মাধ্যমে অভিনন্দন করি। আজকের এই দিনটি ঐতিহাসিক স্মরণীয় আছে, এটা স্মরণীয় করে রাখবো। যেমন 1979 সালের পরে 2026 সালের 23শে মে আজকে আবার পূরণ হচ্ছে। সেই দীর্ঘ বছর আমাদের সেই আমরা গর্বিত, আমরা উচ্ছ্বসিত। শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা। বিশালবাসী 127তম জয়ন্তী উপলক্ষে আজকে আমাদের বিশালে এসছেন এবং সেই স্মৃতি বিজড়িত 1979 সালে জিয়া রহমান আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উনি থেকে সেই বিল পর্যন্ত যে বিলটা, সেই বিলের আবারও পুনর্গঠন করছেন। 1979 সালে 6 সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান খালটি খনন করেছিলেন। আমাদের সৌভাগ্য, আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত। আমরা কিশোরবাসী, আমরা সারা জীবন নয় যুগ যুগ আজকের এই দিনটি, আজকের এই খননটি স্মরণ রাখবো। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে খালটি খনন করে গিয়েছিলেন তারই যুগোত্তরসূরি, আমাদের কি সৌভাগ্য, তারই যুগোত্তরসূরি আজকে প্রধানমন্ত্রী সেই একই খালের পুনঃখনন করছেন। আমরা আনন্দিত,
আমরা গর্বিত, আমরা উচ্ছ্বসিত, আমরা তাকে স্বাগতম জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করে আমাদের কৃষক দল অনুষ্ঠিত করবেন। ধীরে পায়ে ময়মনসিংহে খাল খনন কর্মসূচির উদ্বোধন করছিলেন প্রধানমন্ত্রী। আমরা সরাসরি সেখানে ছিলাম। ঈদুল আজহা এবার মুক্তি পাচ্ছে বেশ কিছু সিনেমা। এর মধ্যে আলোচনায় জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা অবলম্বনে বনলতা সেন। পাঠকের কল্পনা থেকে বনলতাকে দেখা যাবে রূপালী পর্দায়। এছাড়াও ঈদ উৎসবের সপ্তাহ জুড়েই থাকছে রকস্টার, রোহিত, মাসুদ রানা, নাকফুলের কাব্যসহ বেশ কয়েকটি সিনেমা। কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা বনলতা সেন প্রথম প্রকাশিত হয় 1935 সালের ডিসেম্বরে বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায়। 1942 সালে এটি কাব্যগ্রন্থ হিসেবে প্রকাশ পায়। পাঠকের কল্পনায় বেঁচে থাকা সেই বনলতা সেন এবার আসছে রূপালী পর্দায়। আমি বনলতা সেন, আমি বনলতা, নামটাও মনে আছে দেখছি। সরকারি অনুদানে নির্মিত সিনেমা বনলতা সেন মুক্তি পাচ্ছে ঈদুল আজহায়। মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় বনলতা সেন চরিত্রে অভিনয় করছেন মাসুমা রহমান নাবিলা। কবির চরিত্রে দেখা যাবে খায়রুল বাশারকেও। জীবনানন্দ দাশের জীবনে বৌদ্ধ দর্শনের গভীর প্রভাব ছিল। এছাড়া সাকিব ভক্তদের নজর আজমান রুশো পরিচালিত রকস্টার সিনেমার দিকে। সাবিলা নূর ও মিথিলাকে সঙ্গে নিয়ে তৈরি এ সিনেমার টিজার পিরিতি গানটি বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। মেজবাউর রহমান সুমনের নতুন চলচ্চিত্র রোহিত নিয়েও আছে কৌতূহল। নাফিজা তুষি অভিনীত সিনেমাটি পোস্টার নজর কেড়েছে দর্শকদের। তালের মধ্যে কি খুঁজছো ভাই? প্রেম ও বিরহের গল্প আলোক হাসানের সিনেমা পূজা চেরি অভিনীত নাকফুলের কাব্য এবার ঈদে মুক্তির জন্য চূড়ান্ত। সব মিলিয়ে এবার ঈদে নতুন কিছুর প্রত্যাশা করছেন সিনেমা প্রেমীরা। নজরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাই।